আমরা আজকে গেম থিওরি নিয়ে আলোচনা করব। এবং আমরা আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেখানে আমাদের কনসুমের থিওরি, প্রডিউসার থিওরি এবং এই দুটোর কম্বিনেশনে জেনারেল ইকুইলিব্রিয়াম, এই তিনটা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গেম থিওরি ভিন্ন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে আগের আলোচনার সাথে এই আলোচনার যে মূল পার্থক্য সেটাকে আমরা হাইলাইট করব। প্রথমত, যে আগের যে আলোচনাগুলো ছিল, বিশেষ করে কনজিউমারের যে আলোচনা ছিল, সেখানে আমরা বলেছি কনজিউমারের যে অবজেক্টিভ সেটা ছিল ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, আর প্রডিউসারের যে অবজেক্টিভ সেটা ছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন। এবং একজন কনজিউমার যখন তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে কিংবা একজন প্রডিউসার যখন তার প্রফিট ম্যাক্সিমাইজ করে, তখন সে ডিসিশনটা ইন্ডিপেন্ডেন্টলি নেয়, অন্য কারোর ডিসিশন দ্বারা সে প্রভাবিত হয় না। অর্থাৎ একজন কনজিউমার তার ডিসিশন নেওয়ার সময় অন্য কনজিউমাররা কি ডিসিশন নিচ্ছে বা প্রডিউসাররা কি ডিসিশন নিচ্ছে সেটা নিয়ে খুব একটা তারা মাথা ঘামায় না। তারা ইন্ডিপেন্ডেন্টলি নিজের ইকুইটি ম্যাক্সিমাইজ করে। ঠিক একইভাবে একজন প্রডিউসার ইন্ডিপেন্ডেন্টলি তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করে। এই ধরনের ইন্ডিপেন্ডেন্টলি বা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং সিচুয়েশন বাস্তবে খুব একটা দেখা যায় না। যদি আমরা বলি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রত্যেক প্রত্যেক উৎপাদক এক অন্য থেকে স্বাধীন থাকে, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেয়। আমরা যদি প্রাইস টেকার বলি, মার্কেট প্রাইসকে গিভেন ধরে নিয়ে প্রত্যেকে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করে। একেবারে আইডিয়াল পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট সাধারণত বাস্তবে দেখা যায় না। বাস্তবে আমরা যে মার্কেটটা অবজার্ভ করি বেশি সেটা হলো যে মনোপলিস্টিক কম্পিটিশন কিংবা অলিগোপলি মার্কেট, একটু বেশি বাস্তবে দেখা যায়। একেবারে পিওর মনোপলি সেটাও খুব একটা দেখা যায় না, কারণ পিওর মনোপলির জন্য যে শর্ত, যে প্রোডাক্টটাকে একেবারেই ইউনিক হতে হবে, অন্য প্রোডাক্টের সাথে তার মিল থাকতে পারবে না, এই ধরনের প্রোডাক্ট খুঁজে পাওয়া মুশকিল। কারণ প্রত্যেক প্রোডাক্টেরই নিকট বিকল্প না থাকলেও, ক্লোজ সাবস্টিটিউট না থাকলেও, কিছু ডিস্টেন্স সাবস্টিটিউট আছে বিকল্প হিসেবে ব্যবহার করে, কিংবা ওভার টাইম বিকল্প ডেভেলপ করে। সে কারণে মনোপলি ধরে রাখা যায় না দীর্ঘদিন ধরে। তো আমরা এই জন্য বাস্তবে যে ধরনের মার্কেট বেশি লক্ষ্য করি সেগুলো হচ্ছে অলিগোপলি মার্কেট বা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। মনোপলিস্টিক কম্পিটিশনও এক ধরনের পারফেক্ট কম্পিটিশনের কাছাকাছি, সেখানেও ইন্টারডিপেন্ডেন্স খুব বেশি নাই। কিন্তু অলিগোপলি মার্কেট, যেখানে প্রডিউসারের সংখ্যা যেখানে কম বা অল্প কিছু ডিসিশন মেকার থাকে, সেখানে একজনের ডিসিশন অন্যজনের ডিসিশন দ্বারা প্রভাবিত হয়। একটা ফার্ম যখন ডিসিশন নেয় তার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য, এটা অন্য ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজ ডিসিশন প্রভাবিত করে। এই ধরনের সিচুয়েশনকে ব্যাখ্যা করার জন্য ইন্টারডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং, সেগুলোকে আমরা আমাদের যে আগের যে মডেলগুলো ব্যবহার করেছি, ইকুইটি ম্যাক্সিমাইজেশন মডেল কিংবা প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল, সেগুলোকে আমরা এখানে ব্যবহার করতে পারি না। কারণ এখানে অ্যাসাম্পশনটা ভায়োলেটেড হচ্ছে, যে ইন্টারডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং, এই অ্যাসাম্পশনটা ভায়োলেট হচ্ছে। এই ধরনের সিচুয়েশন আমাদেরকে গেম থিওরি গেম থিওরি আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, বা গেম থিওরি কনটেক্সটে আমাদের এই সিচুয়েশন গুলোকে ব্যাখ্যা করতে হয় বা ডিসিশন মেকিং কে ব্যাখ্যা করতে হয়। কারণ গেম থিওরিতে ইন্টারডিপেন্ডেন্সটাকে প্রাধান্য দেওয়া হয়। যে ডিসিশন মেকিং এ যখন ইন্টারডিপেন্ডেন্স থাকে, একজনের ডিসিশন অন্যজনের আউটকামকে প্রভাবিত করে, তখন আমরা এই গেম থিওরি সিচুয়েশনের মধ্যে পড়ি এবং গেম থিওরির মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে হয়। তো এই যে তাহলে এটা হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ, যে গেম থিওরিতে আমরা ইন্টারডিপেন্ডেন্ট সিচুয়েশনে কিভাবে ডিসিশন নেওয়া হয় তাকে ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা। তাহলে এই গেম থিওরি সিচুয়েশনে মূল যে বিষয় সেটা হলো যে স্ট্র্যাটেজিক ইন্টারডিপেন্ডেন্স থাকে ডিসিশন মেকারদের মধ্যে। সে কারণে আমাদের ভিন্ন প্রসেস বা ভিন্ন অ্যাপ্রোচ আমাদের এখানে অগ্রসর হতে হয়। আমরা এই যে গেম থিওরি ব্রড একটা কনসেপ্ট, এটাকে আমরা কয়েকটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। গেম থিওরিকে দুটো মেজর কম্পোনেন্ট হচ্ছে, এটাকে বলা হয় নন কোঅপারেটিভ গেম, আরেকটাকে বলা হয় কোঅপারেটিভ গেম। কিন্তু দুটো পার্ট আছে। কোঅপারেটিভ গেম কোঅপারেটিভলি ডিসিশন নেওয়া যায়, একটা নন কোঅপারেটিভলি ডিসিশন নেওয়া যায়। তো এই দুটো ব্রাঞ্চে ভাগ করা যায় গেম থিওরিকে। আবার নন কোঅপারেটিভ যে গেম, সেটাকে আরো দুটো ব্রাঞ্চে ভাগ করা হয়। একটাকে বলা হয় সাইমultaneous মুভ গেম, একটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল মুভ গেম। যদি একটু সংক্ষেপে এটা লিখি স্ট্রাকচারটা, গেম থিওরিতে দুটো পার্ট আছে। নন কোঅপারেটিভ, যেখানে কোনো কোঅপারেশন নাই প্লেয়ারদের মধ্যে। যেমন যদি বিশ্বকাপ খেলা হচ্ছে, সেখানে দুটো টিমের মধ্যে যে গেম হয়, সেখানে দুটো টিমের মধ্যে কোনো কোঅপারেশন থাকে না, এটা হচ্ছে নন কোঅপারেটিভ গেম। সোশ্যাল কিছু সিচুয়েশনে কোঅপারেটিভ অবজার্ভ করি, যেমন সিটি কর্পোরেশনের ময়লা ফেলে বা এলাকার মানুষ তাদের ময়লা পরিষ্কার রাখার চেষ্টা করে কোঅপারেটিভ, কিংবা
তাদের যে এনভায়রনমেন্ট ক্লিন রাখার চেষ্টা করে, কোঅপারেটিভ গেম, কিংবা স্টুডেন্টদের মধ্যে যখন মেধার আদান প্রদান হয়, কোনো একটা প্রবলেম সলভিং করে একত্রে মিলে, সেগুলো কোঅপারেটিভ গেমের মধ্যে আমরা ফেলতে পারি। সেগুলো একটা হচ্ছে নন কোঅপারেটিভ গেম, একটা কোঅপারেটিভ। নন কোঅপারেটিভটা আমরা দুটো ভাগে ভাগ করি। কোঅপারেটিভ একটিকে বলা হয়, একে বলা হয় সাইমultaneous মুভ গেম, একই সাথে ডিসিশন নেয় প্লেয়াররা। সাইমultaneous মুভ আরেকটা হচ্ছে যে গেমগুলোতে সাইমultaneous মুভ না, একজন ডিসিশন নেয়, তারপর অন্য ডিসিশন ডিসিশন একটা দাবা খেলা। দাবাতে যখন একজন প্রথমে চাল দেয় বা স্ট্র্যাটেজি প্লে করে, একটা অবজার্ভ করে, তার অপোনেন্ট যে সে তখন তার মুভ বা তার স্ট্র্যাটেজি প্লে করে। এটাকে বলি আমরা সিকোয়েন্সিয়াল মুভ, একজনের উপর একজন সিদ্ধান্ত নেয়। সিকোয়েন্সিয়াল মুভ এটাকে অনেক সময় ডাইনামিক গেমও বলা হয়েছিল। এইগুলো আমাদের গেম থিওরি খুব ব্রডলি আমরা গেম থিওরিকে এই ভাগগুলোতে ভাগ করতে পারি। তো আমরা যে পার্টটুকুতে কনসেন্ট্রেট করবো, আমরা এই নন কোঅপারেটিভ পার্ট যেটা, এটা আমরা যে সাইমultaneous মুভ গেম এবং সিকোয়েন্সিয়াল মুভ গেম, এই দুটো এই অংশটুকুতে আমরা আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখবো। যদি আমরা স্টাডি কোঅপারেটিভ গেম নিয়ে আমরা স্টাডি করবো না। তো আমরা প্রথমত এই যে গেম থিওরি, গেম গেম বলতে কি বুঝি আমরা প্রথমে দেখবো, গেমের কি কি কম্পোনেন্ট আছে সেটা দেখবো, আমরা কম্পোনেন্টকে ব্যাখ্যা করবো। তারপর আমরা কিছু গেম নিয়ে আলোচনা করবো, সাইমultaneous মুভ গেম এবং সিকোয়েন্সিয়াল মুভ গেম, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। গেম কি, হোয়াট ইজ গেম? গেম হলো যে গেম ইজ এ ফর্মাল রিপ্রেজেন্টেশন অফ এ সিচুয়েশন in which a member of a number of individuals interact in a setting of strategic interdependence. স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স আছে কিছু লোকের মধ্যে, তারা যখন ইন্টারাক্ট করে, ফর্মালি যখন আমরা ইন্টারাকশনকে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা গেম করি। গেমটা হলো মূলত the formal representation of a situation in which a number of players interact in a setting of strategic interdependence. আমরা সংক্ষেপে গেমকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। এবং এই গেমের মধ্যে যে সংক্ষেপে আমরা যদি বলি, গেম হলো যে formal representation of strategic interdependence. ওকে, গেম বলতে আমরা বুঝাচ্ছি formal representation of strategic interdependence. Strategic interdependence. স্ট্র্যাটেজিক ইন্টারডিপেন্ডেন্স, এই গেমের কিছু কম্পোনেন্ট আছে, কিছু কম্পোনেন্ট গুলো হলো যে কিছু প্লেয়ার থাকতে হবে, প্লেয়ার ছাড়া গেম হয় না। ঠিক বলি আমরা the players who plays the game, who are involved, players. The actors in the game. আর দুই হলো গেমের মধ্যে শুধু প্লেয়ার থাকলে হবে না, কিছু রুলস রাখতে হবে, যে রুলস এর উপর বেস করে তারা এই খেলাগুলো পরিচালনা করে। রুলস পরিচালনা, যেমন ফুটবল খেলায় হাত দিয়ে বল করা যাবে না, আবার হ্যান্ড বলে পা দিয়ে বল করা যাবে না, বা পা দিয়ে বল প্লে করা যাবে না। ঠিক একইভাবে রুলস অফ দ্য গেম। আবার যখন দাবার বিভিন্ন ধরনের গুটি আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, পিস আছে, সেগুলো কোনটা কিভাবে মুভ হবে, একটা হর্স কিভাবে মুভ করবে, একটা সোলজার কিভাবে মুভ করবে, প্রত্যেকটা জন্য রুল আছে, রুলের বাইরে মুভ করা যায় না। এটা কিংবা ফুটবল খেলে একটা সীমানা থাকে, সীমানার বাইরে বল নেওয়া যায়, এগুলো রুল অফ দ্য গেম। প্রত্যেকটা গেমে কিছু রুল থাকে, এই রুলস অফ দ্য গেম বলি আমরা। আচ্ছা,
রুলস থাকে একটা গেমের মধ্যে, প্লেয়ার্স থাকবে, রুলস থাকবে, তারপরে হলো রুলসের মধ্যে আরো কিছু আছে, যেমন হু মুভস হোয়েন, কে কখন মুভ করবে, কে প্রথমে স্ট্র্যাটেজি প্লে করবে। আমরা ক্রিকেট খেলাই কিংবা ফুটবল খেলায় দেখি যে কয়েন টস করে, কয়েন টস করে যে তার উপর ভিত্তি করে কে প্রথমে ব্যাটিং করবে বা কে প্রথমে বল টাচ করবে সেগুলো নির্ধারিত হয়ে থাকে। হু মুভস হোয়েন, এগুলো রুলস অফ দ্য গেমের মধ্যে পড়ে। তারপরে হোয়াট ডু দে নো হোয়েন দে মুভ, তারা কি জানে গেম সম্পর্কে, গেমের ওরা প্রতিপক্ষরা কি ধরনের মুভ নিতে পারবে, সে কি ধরনের মুভ নিতে পারবে, গেমের যে রুলস, যে রুলস আছে সেগুলো সম্পর্কে অবগত আছে। সেই অনেক সময় বলা হয় যে পারফেক্ট ইনফরমেশন, গেম সম্পর্কে পুরোপুরি ইনফরমেশন আছে। গেমের আবার দুটো টাইপ থাকে, একটা পারফেক্ট ইনফরমেশন গেম, একটা বলা হয় যে যে ইনফরমেশন নাই সঠিক ভাবে, সে ধরনের কিছু গেম আছে, সে অনুমান করে গেম প্লে করে থাকে। ইমপারফেক্ট ইনফরমেশন গেম সেগুলো কিন্তু বলা হয়। তাহলে গেমেরও দুটো টাইপ আছে, পারফেক্ট ইনফরমেশন গেম এবং ইমপারফেক্ট ইনফরমেশন গেম। আমরা যে ধরনের গেমগুলো আমরা অ্যানালাইসিস করবো সেগুলো পারফেক্ট ইনফরমেশন গেম। প্লেয়াররা জানে যে আহ, কি ধরনের রুলগুলো আছে বা অন্য প্লেয়াররা কি কি ধরনের মুভ নিতে পারে সে সম্পর্কে জানে, এবং তারা কি করতে পারে, হোয়াট ক্যান দে ডু, এগুলো সম্পর্কে রুলস এর আওতায় এগুলো পড়ে। আর 3 নম্বর যে কম্পোনেন্ট গেমস সেটা হলো আউটকাম। গেম হচ্ছে আউটকাম থাকে, কি ফলাফল সৃষ্টি হবে গেমের ফলে, কেমন, এটাকে বলছি আমরা আউটকাম অফ দ্য গেম। মানে রেজাল্টটা কি হবে, দুপক্ষই তাদের স্ট্র্যাটেজি প্লে করবে, স্ট্র্যাটেজির থেকে একটা আউটকাম পাওয়া যাবে। সেই আউটকাম গুলো কি 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 ধরনের আউটকাম আসতে পারে, সেটাকে বলছি আমরা হোয়াট ইজ দ্য আউটকাম ফর ইচ পসিবল সেটস অফ অ্যাকশনস বাই দ্য প্লেয়ার্স। প্লেয়াররা যে অ্যাকশন গুলো নিতে পারে গেমের মধ্যে, যে স্ট্র্যাটেজি গুলো প্লে করতে পারে, তার উপর বেস করে কি কি ধরনের আউটকাম সৃষ্টি হতে পারে, সেট অফ আউটকাম, সেটা বলছি আমরা আউটকাম বলতে পারি সংক্ষেপে। আর 4 নম্বর যে কম্পোনেন্ট সেটা হলো পে অফ। পে অফ কোনটা একই রকম মনে হয়, দুটো একই না। পে অফ, পে অফটা হলো মূলত এটাকে বলি আমরা আউটকামের ইকুইটি। একজন গরিব লোক 5 টাকা দিয়ে একটা টিকিট কিনলো, এটা কস্ট 5 টাকা গরিবের জন্য, কিন্তু সে যদি 2 লক্ষ টাকা উইন করে এই টিকিট থেকে, লটারি থেকে, তাহলে সে যে 2 লক্ষ টাকা যে ইউটিলিটি হবে, একজন ধনী লোক কোটিপতি, সে যদি 5 টাকা দিয়ে একটা টিকিট কিনে, সে যদি 2 লক্ষ টাকা পায়, এই 2 লক্ষ টাকার ইউটিলিটি দুজনের জন্য সমান হবে। গরিব লোক যে, তার জন্য ওই 2 লক্ষ টাকার ইউটিলিটি অনেক বেশি হবে। তাহলে আউটকাম গুলোর ইকুইলিটি এক একজনের জন্য এক এক রকম হয়। কেমন, এমন হতে পারে যে বিশ্বকাপে একটা টিম ইচ্ছা করে হেরে যেতে পারে, যাতে করে তার পরের খেলাটা, সেকেন্ড রাউন্ডের খেলাটা একটা দুর্বল টিমের সাথে পড়ে বলে সে যদি অনুমান করতে পারে, তখন সে ইচ্ছাকৃত ভাবে তার আউটকামটাকে অন্যরকম রাখতে পারে। কেমন, আউটকামটা, কারণ আউটকামের ইকুইলিটিটা ডিফারেন্ট জিনিস, আউটকামটা এক জিনিস, আউটকামের ইকুইলিটি অন্য জিনিস। প্লেয়ারের কাছে ইম্পর্টেন্ট হলো আউটকামটা ইম্পর্টেন্ট না, তার কাছে আউটকাম হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হলো আউটকামের ইকুইলিটি কি, সেই ইকুইলিটিটাকে বেশি গুরুত্ব দেয়। এটা কারণে পে অফ করা, পে অফ অর ইকুইলিটি অফ দ্য আউটকাম, এই 4টা কম্পোনেন্ট আমরা একটা গেমের মধ্যে দেখি, বা 4টা কম্পোনেন্টে ভাগ করি গেমকে আমরা। এখন এই যে গেমের আমরা বলেছি, প্রথমে বলেছি গেমটা হচ্ছে একটা ফর্মাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্র্যাটেজিক ইন্টারডিপেন্ডেন্স। এই যে স্ট্র্যাটেজিক ইন্টারডিপেন্ডেন্সের ফর্মাল রিপ্রেজেন্টেশনটা কেমন হয়, কিভাবে করা হয় ফর্মাল রিপ্রেজেন্টেশনটা। তো আমরা এই রিপ্রেজেন্টেশনের দুটো টাইপ নিয়ে আমরা আলোচনা করবো। আমরা গেমের নন কোঅপারেটিভ আমরা দুটো সেকশনের কথা বলেছি, একটা সাইমultaneous মুভ গেম, একটা সিকোয়েন্সিয়াল মুভ গেম। তো এরপর এটার সাথে সাদৃশ্য রেখে গেমের যে রিপ্রেজেন্টেশনের দুটো টাইপ আছে। একটাকে যে বলা হয় সাইমultaneous মুভ ভার্সনের সাথে মিল রেখে, আহ, সেটাকে বলি আমরা নর্মাল ফর্ম গেম। সাইমultaneous মুভ গেমের সাথে সাদৃশ্যপূর্ণ নর্মাল ফর্ম গেম বলে আমরা দেখাবো একটু পরে, নর্মাল ফর্ম গেম থেকে কিভাবে দেখাতে হয় বা প্রেজেন্ট করতে হয়। আরেকটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল মুভ গেমের সাথে সাদৃশ্য রেখে আরেকটা ফর্ম আছে, সেটাকে বলা হয় গেম ট্রি বা এক্সটেন্সিভ ফর্ম গেম। গাছের শাখা প্রশাখার মতো সেগুলো বিস্তৃত হয়।
তো ওগুলো সাধারণত ডাইনামিক গেম যেগুলো আছে বা সিকোয়েন্সিয়াল মুভ গেম যেগুলো আছে সেগুলোকে এই ধরনের গেম ট্রি দিয়ে কিংবা ইনস্ট্যান্স ফ্রম গেমগুলোকে রিপ্রেজেন্টেশন করা হয়। আর যেগুলো একই সাথে প্লে করা হয়, প্রত্যেক প্লেয়ার একই সাথে তাদের আহ, একই সাথে তাদের বা সাইমultaneously তাদের স্ট্র্যাটেজি প্লে করে, সেগুলোকে বলি আমরা, বা সেগুলোকে আমরা যেভাবে দেখিয়ে থাকি সেটাকে বলা হয় যে নর্মাল ফর্ম গেম। গেমের রিপ্রেজেন্টেশন দুটো আছে, একটা হচ্ছে নর্মাল ফর্ম রিপ্রেজেন্টেশন, আর একটাকে বলা হয় এক্সটেন্সিভ ফর্ম রিপ্রেজেন্টেশন। দুটো ফর্ম আছে। আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে এই ফর্ম গুলোকে আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা করবো আমরা। প্রথমত এক নম্বর এক্সাম্পল আমরা আসি, যে যেটা বলছি আমরা ম্যাচিং পেনি গেম। এক্সাম্পল ওয়ান। এক্সাম্পল ওয়ান হচ্ছে ম্যাচিং পেনি গেম। ম্যাচিং পয়েন্ট গেম। গেমটার মধ্যে গেমটা দুজন প্লেয়ার আছে গেমে, প্লেয়ার থাকতে হয়, এবং রুলস আছে। রুলস হচ্ছে কি, দুজনই সাইমultaneously তাদের পয়েন্ট বা পেনিগুলোকে তারা শো করে। কেমন? তো বা শো করে আমরা হাত দিয়ে ঢেকে রাখি হয়তো, আহ, হয়তো হেড আসতে পারে, সেখানে পয়েন্ট পয়েন্ট কিংবা টেল আসতে পারে। তো সেটার উপর বেস করে তাদের আউটকাম নির্ধারিত হবে। আউটকাম একটা রুল আছে, এর উপর বেস করে আউটকাম নির্ধারিত হবে। যদি দুজনের পয়েন্টে যদি হেড আসে, তাহলে প্লেয়ার ওয়ান প্লেয়ার টু কে $1 দিবে। আর যদি হেড এবং টেল যদি মিসম্যাচ করে, একজনের কয়েন যদি হেড আসে, অন্যজনের কয়েনে যদি টেল আসে, তাহলে দুজনে তারা কয়েনকে কি করলো, হাত নিচে ঢেকে রাখে। হেড আছে কিংবা টেল আছে, বা হাত সরালে দেখা যাবে। যদি দুজনের হাত সরালে যদি হেড দেখা যায়, তাহলে প্রথম প্লেয়ার দ্বিতীয় প্লেয়ারকে $1 দিবে। আর যদি একজনের কয়েনে যদি হেড আসে, অন্যজনের কয়েনে যদি টেল শো হয়, তাহলে দ্বিতীয় প্লেয়ার প্রথম প্লেয়ারকে $1 দিবে। এটা হচ্ছে আমাদের গেমের আউটকাম। এই যে ম্যাচিং পেনি গেমে দুজন প্লেয়ার হচ্ছে, প্লেয়ার ওয়ান প্লেয়ার টু। রুলস হচ্ছে কি, আমরা বলেছি যে প্লেয়ার ওয়ান এবং টু দুজনেই পয়েন্টকে তারা কি করে, থ্রো করে কিংবা শো করে, ঠিক আছে, কাঁধের নিচে পরে দেখায় এগুলোকে। আউটকামটা যদি হলো যে দুজনেই যদি পেনি ম্যাচ করে, পয়েন্ট পয়েন্ট যেটা শো করলো, হেড যদি বা টেল যদি ম্যাচ করে, তাহলে প্রথম প্লেয়ার দ্বিতীয় প্লেয়ারকে $1 দিবে। আর যদি মিসম্যাচ হয় পয়েন্ট গুলো, তাহলে দ্বিতীয় দ্বিতীয় প্লেয়ার প্রথম প্লেয়ারকে $1 দিবে। এই হলো আমাদের গেমের ডেসক্রিপশন। এবং এই ধরনের গেমকে আমরা যখন দেখাবো বা রিপ্রেজেন্ট করবো, এটাকে আমরা নর্মাল ফর্মে এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো সাধারণত। কারণ সাইমultaneous গেমগুলো দুজন প্লেয়ার যখন একই সাথে প্লে করে, তখন আমরা একই সাথে কয়েন থ্রো করবো বা একই সাথে কয়েনকে টেকে রাখবো। তো এই ধরনের গেমকে আমরা নর্মাল ফর্মে সাধারণত সাধারণত আমরা রিপ্রেজেন্ট করে থাকি। তো এই যে আমরা এখানে একটা জিনিস আমাদের বাদ করে গেছে যে গেম কম্পোনেন্টে, সেটা হচ্ছে পে অফ। পে অফটা কি, পে অফটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে পে অফটা $1 সমান। $1 যদি পাওয়া যায়, $1 যে ইকুইটি সেটা দুজনের কাছেই $1 সমান, আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে আমাদের গেমটা যদি আমরা এটাকে নর্মাল ফর্মে রিপ্রেজেন্ট করি, তাহলে একটা বক্সের মধ্যে দেখায়, এটা টেবিলের মধ্যে দেখায়। একদিকে প্লেয়ার ওয়ান দেই, প্লেয়ার ওয়ান দিলাম, প্লেয়ার ওয়ান, এদিকে আমি প্লেয়ার টু দিচ্ছি। প্লেয়ার ওয়ান এর স্ট্র্যাটেজি হলো গ্রো স্ট্র্যাটেজি, আর প্লেয়ার টু এর স্ট্র্যাটেজি হচ্ছে কলাম স্ট্র্যাটেজি। প্লেয়ার ওয়ান হেড শো করতে পারে কিংবা টেল শো করতে পারে, দুটো অপশন আছে। সংখ্যাকে লিখছি পেজ দিয়ে, আর টেল দেখাতে পারে। আর প্রথম প্লেয়ার সেও হেড শো করতে পারে কিংবা টেল শো করতে পারে। যদি দুজনের আমরা আউটকাম গুলোকে আমরা দেখাবো কোথায়, বা পে অফ গুলোকে আমরা এই বক্সের মধ্যে দেখাবো। পে অফ গুলোকে আমরা বলেছি যে দুজনে দুজনে যদি হেড শো করে, তাহলে প্রথম প্লেয়ার কি করতে হবে, $1 দিতে হবে। প্রথম প্লেয়ারের পে অফটাকে আমরা
বা আউটকামকে আমরা বাম দিকে রাখছি আর ডান দিকে রাখছি যে প্লেয়ার প্লে অফ হয়। দুজন যদি হেড শো করে প্রথম প্লেয়ারকে $1 দিতে হবে, মাইনাস দিচ্ছি কিন্তু তার কাছ থেকে $1 চলে যাবে। তাই দুজনেই যদি হেড শো করে তো ইকুইটি হবে $1, -$1, আর দ্বিতীয় ব্যক্তি $1 পাবে। কেমন? আবার ঠিক একই আপনি দুজনে যদি টেল শো করে প্রথম ব্যক্তিকে $1 দিতে হবে এবং দ্বিতীয় ব্যক্তি $1 পাবে। আর যদি মিসম্যাচ করে তাহলে প্রথম ব্যক্তি $1 পাবে, দ্বিতীয় ব্যক্তিকে $1 দিতে হবে। হেড এবং টেল দিয়ে কিংবা টেল বা হেড পেলে দেখানো বলে প্রথম ব্যক্তি $1 পাবে, দ্বিতীয় ব্যক্তিকে $1 দিতে হবে। এই হলো আমাদের পে অফ ম্যাট্রিক্স। আউটকামের ইউটিলিটি আমরা সাধারণত থেকে পে অফ ম্যাট্রিক্স বলে থাকি। পে অফ ম্যাট্রিক্স আমরা এখানে পে অফ ম্যাট্রিক্সটাকে এখানে আমরা দেখলাম। পে অফ ম্যাট্রিক্সে আমরা যে আউটকাম যেটা আছে সেই আউটকাম হলো কি হেডেড। হেডেড থেকে কি পাওয়া গেলে $1 করে পাওয়া যাচ্ছে কিংবা $1 দিতে হচ্ছে, একজনকে পেতে হচ্ছে। এগুলো কোনো সময় জিরো সাম গেম বলে, কারণ দুজনে পে অফকে যোগ করলে যদি জিরো হয়ে যায় তাহলে আমরা জিরো সাম গেম। একটু যোগ করলে জিরো হবে, একটু যোগ করলে জিরো হবে, একটু যোগ করলে জিরো হবে, একটু যোগ করলে জিরো হবে। অর্থাৎ দুজনের ইউটিলিটির আউটকাম ইউটিলিটির যোগফল যখন শূন্য হবে তখন সেটাকে বলি আমরা জিরো সাম গেম বলে এগুলো আমরা। এটা একটা রিপ্রেজেন্টেশন বলে, এটাকে আমরা বলছি নর্মাল ফর্ম রিপ্রেজেন্টেশন। নর্মাল ফর্ম রিপ্রেজেন্টেশন অফ গেম, এটাকে আমরা সাধারণত গামা দিয়ে লিখি। গামা হচ্ছে নর্মাল ফর্ম রিপ্রেজেন্টেশন। দেখি স্যার একটু আবার বলেন তো। আমরা বলছি যে একটা গেমের যে রিপ্রেজেন্টেশন, গেমকে আমরা কিভাবে শো করবো, এখানে পে অফ ম্যাট্রিক্সটাকে শো করছি। দুজন প্লেয়ার দুজন স্ট্র্যাটেজি নিবে, প্লেয়ার 1 হেড কিংবা টেল শো করতে পারে তার পয়েন্টের মধ্যে, আর প্লেয়ার 2 হেড কিংবা টেল শো করতে পারে। কেমন? এগুলো হচ্ছে তাদের স্ট্র্যাটেজি প্লেয়ারদের। প্রথম প্লেয়ারের স্ট্র্যাটেজি হলো শো হেড অর শো টেল। দ্বিতীয় প্লেয়ারের দুটো স্ট্র্যাটেজি আছে, শো হেড অর শো টেল। এই স্ট্র্যাটেজি গুলোর আউটকাম হলো দুজনে যদি হেড শো করে প্রথম প্লেয়ারকে $1 দিতে হবে আর দ্বিতীয় প্লেয়ার $1 পাবে। আর যদি দুজনে যদি টেল শো করে তাহলে প্রথম প্লেয়ারকে $1 দিতে হবে, দ্বিতীয় প্লেয়ার $1 পাবে। অর্থাৎ পয়েন্ট যদি ম্যাচ করে প্রথম প্লেয়ারকে $1 দিতে হবে, দ্বিতীয় প্লেয়ার $1 পাবে। আর পয়েন্ট যদি মিসম্যাচ করে, এখানে মিসম্যাচ করেছে, কারণ সেই সেলে প্রথম প্লেয়ার হেড শো করেছে, দ্বিতীয় প্লেয়ার টেল শো করেছে। যদি মিসম্যাচ করে তাহলে প্রথম প্লেয়ার $1 পাবে, দ্বিতীয় প্লেয়ারকে $1 দিতে হবে। ঠিক একইভাবে এখানেও মিসম্যাচ করেছে, এখানে প্রথম প্লেয়ার টেল শো করেছে, দ্বিতীয় প্লেয়ার হেড শো করেছে। এই জন্য প্রথম প্লেয়ার $1 পাবে এবং দ্বিতীয় প্লেয়ারকে $1 দিতে হবে। এটাকে আমরা বলছি পে অফ ম্যাট্রিক্স থেকে বলছিলাম। এবং পে অফ ম্যাট্রিক্সটাকে যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশন বলছি আমরা নর্মাল ফর্ম রিপ্রেজেন্টেশন। এটাকে সাংকেতিক ভাবে সিম্বল দিয়ে আমরা অনেক সময় গামা দিয়ে রিপ্রেজেন্ট করি। গামা হচ্ছে নর্মাল ফর্ম গেমের রিপ্রেজেন্টেশন। এটা একটা টাইপ গেল। আরেকটা টাইপ হলো যে ডাইনামিক গেম বা সিকোয়েন্সিয়াল মুভ গেম। অপরটা সেই অপর গেমটাকে ব্যাখ্যা করার জন্য আমরা এই যে আমাদের যে গেম সিনারিও, গেমের যে ডেসক্রিপশন সেটাকে একটু চেঞ্জ করে দিব আমরা। এটা বলবো এক্সাম্পল 2 বা রিপ্রেজেন্টেশন 2। রিপ্রেজেন্ট 2 থেকে আমরা ব্যাখ্যা করব যে সাইমultaneous মুভ গেমের কনটেক্সটে। সাইমultaneous মুভ গেম হলো প্রথমে একজন স্ট্র্যাটেজি প্লে করবে, সেটা দেখে দ্বিতীয় প্লেয়ার তার স্ট্র্যাটেজি প্লে করবে। কেমন? তো এটা আমরা এখানে ধরে নিচ্ছি যে প্লেয়ার 1 মুভস ফার্স্ট। নাও সে প্লেয়ার 1 মুভস ফার্স্ট। প্রথমে প্লেয়ার 1 তার পয়েন্ট শো করবে, হেড কিংবা টেল শো করবে, সেটা দেখে দ্বিতীয় প্লেয়ার তার হেড কিংবা টেল শো করবে। তাহলে প্রথম এগুলোকে আমরা বলছি সিকোয়েন্সিয়াল মুভ, একজনের পর একজন মুভ করছে, দুজন একই সাথে মুভ করছে না। তো এই ধরনের গেমগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা গেম ট্রি ব্যবহার করে থাকি। গেম ট্রি গাছের মতো শাখা প্রশাখা দিয়ে গেমকে রিপ্রেজেন্ট করে থাকি, গেম ট্রি। এবং এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য যেখান থেকে গেম শুরু হয় একটা ছোট একটা গোল চিহ্ন দিয়ে আমরা সেটা শুরু করি। এগুলোকে বলা হয় নোড, বলা হয় নোড। শুরুর নোডটা একদম ফাঁকা হয়, ভিতরে কোনো ভরাট থাকে না, পরের নোডগুলো ভরাট হয়। এটা হচ্ছে ইনিশিয়াল নোড।
এখান থেকে গেম শুরু হলো। প্লেয়ার ওয়ান যদি মুভ করে, সে সে হেড শো করতে পারে, দুটো মুভ অবস্থা, কিংবা টেল শো করতে পারে। হেড শো করতে পারে কিংবা টেল শো করতে পারে। হেড শো করলে সে দ্বিতীয় প্লেয়ার এই নোডে থাকবে, এগুলোকে আমাকে ভরাট করে দিই নোটগুলোকে। প্রথমটাকে আবার পুরো ফাঁকা রাখি ইনিশিয়াল নোট বোঝানোর জন্য, যেখান থেকে গেম শুরু হয়েছে, আর পরের নোটগুলোকে আমরা একটু ভরাট করে রাখি, পরের নোটগুলোকে। আর সেই যে টেল প্লে করে, দ্বিতীয় প্লেয়ারের অবস্থান হবে এখানে। দ্বিতীয় প্লেয়ারের, তাহলে প্রথম প্লেয়ার যদি হেড প্লে করে, দ্বিতীয় প্লেয়ার এখানে অবস্থান করবে, এখান থেকে থেকে তাকে ডিসিশন নিতে হবে। প্রথম প্লেয়ার হেডের উপর বেস করে তাকে ডিসিশন নিতে হবে, এবং সে দুটো স্ট্র্যাটেজি নিতে পারে। এই পজিশন থেকে সে হেড প্লে করতে পারে কিংবা টেল প্লে করতে পারে, হেড কিংবা টেল প্লে। এবং ফাইনাল যে নোট, ফাইনাল নোটে আমরা আমরা এখানে আউটকাম গুলোকে দেখাই, বা আউটকামের পে অফ গুলোকে দেখাই। প্রথম প্লেয়ার যদি টেল প্লে করে, দ্বিতীয় প্লেয়ার হেড প্লে করতে পারে কিংবা টেল প্লে করতে পারে। এই যে এটা একটা গাছের শাখা প্রশাখার মতো দেখাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কি গেম ট্রি, এটাকে বলা হয় গেম ট্রি, বা যেটাকে বলা হয় এক্সটেন্সিভ ফর্ম, বিস্তৃত আকারে দেখানো হয়েছে। এক্সটেন্সিভ ফর্ম রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন অফ গেম। এই আমার লাস্ট নোডে বা ফাইনাল যে নোড, সেখানে আমরা যে আউটকাম গুলো পে অফ দেখিয়ে থাকি। যেমন আউটকাম গুলো হেডেড যদি আসে, এটা আউটকামের পে অফ হবে। প্রথম হচ্ছে ফার্স্ট প্লেয়ারের পে অফ, আর এটা হচ্ছে সেকেন্ড প্লেয়ারের পে অফ, টুস পে অফ, ওয়ান্স পে অফ, টুস পে অফ। পে অফ মানে আউটকামের ইনফিনিটি, এই আর যে আউটকামটা আসতো হেডেড, এখানে পে অফ পাবো তো প্রথম প্লেয়ারকে $1 দিতে হবে, দ্বিতীয় প্লেয়ার $1 পাবো। এই ফ্যাক্টরের মতো পে অফ দেখাচ্ছে। আর যদি প্রথম প্লেয়ার হেড প্লে করে, দ্বিতীয় প্লেয়ার টেল প্লে করে, তাহলে প্রথম প্লেয়ার পাবে $1, দ্বিতীয় প্লেয়ারকে $1 দিতে হবে। প্রথম প্লেয়ার টেল প্লে করলে, দ্বিতীয় প্লেয়ার হেড প্লে করলে, প্রথম প্লেয়ারকে প্রথম প্লেয়ার $1 পাবে, দ্বিতীয় প্লেয়ারকে $1 দিতে হবে, কিন্তু কয়েন মিসম্যাচ করেছে। আর 4 নম্বর নোডে যদি দুজনেই টেল প্লে করে, প্রথম প্লেয়ারকে $1 দিতে হবে, দ্বিতীয় প্লেয়ার $1 পাবে। এগুলো হচ্ছে আমাদের আউটকামের পেয়ার। পেয়ার ফ্যাক্টর গুলোকে, ম্যাট্রিক্স নামে ফ্যাক্টর বলছি আমরা, পেয়ার ফ্যাক্টর গুলোকে আমরা ফাইনাল নোডে দেখিয়ে থাকি আমরা। কেমন? এটা গেল আমাদের ডাইনামিক গেমস এর রিপ্রেজেন্টেশন, বা সিকোয়েন্সিয়াল মুভ গেমস এর রিপ্রেজেন্টেশন। এখানে আরেকটা জিনিস আছে, একটা থার্ড একটা রিপ্রেজেন্টেশন আছে। সেটা হলো যে নর্মাল ফর্ম রিপ্রেজেন্টেশনকে আমরা অনেক সময় আমরা ডাইনামিক গেমস এর মাধ্যমে দেখাতে পারি, বা এক্সটেন্সিভ ফর্মও দেখানো যায়। নর্মাল ফর্ম যেগুলো আছে, বা সাইমালটেনিয়াস মুভ গেমের জন্য যে ফর্মটা আমরা ব্যবহার করেছি, সেই ফর্মটাকে আমরা ইচ্ছা করলে এই গেম ট্রির মাধ্যমে দেখানো যায়, তবে একটু সেখানে পরিবর্তন আনতে হয়। পরিবর্তনটা হলো, এগুলো এগুলোকে অনেক সময় বলা হয় যে, এগুলোকে বলা হয় ইনফরমেশন, বলা হয় ইনফরমেশন সেট। প্রথম প্লেয়ার জানে যে সে এখানে আছে, হেডে অবস্থান করছে, কিংবা প্রথম প্লেয়ার যদি টেল প্লে করে, দ্বিতীয় প্লেয়ার জানে যে সে টেলে অবস্থান করছে। এগুলোকে ইনফরমেশন বলা হয়, ইনফরমেশন সেট। মেন রিপ্রেজেন্টেশনের দুটো ভার্সনের কথা বলছি এখানে আমরা। একটা হচ্ছে নর্মাল ফর্ম রিপ্রেজেন্টেশন, একটা হলো এক্সটেন্সিভ ফর্ম রিপ্রেজেন্টেশন। বলছি যে এই যে নর্মাল ফর্ম রিপ্রেজেন্টেশন, সাইমালটেনিয়াস মুভ গেম, সেটাকে অনেক সময় গেম ট্রির মাধ্যমে বা এক্সটেন্সিভ ফর্মের মাধ্যমে দেখানো যায়। তো সেটা দেখানোর জন্য আমরা যদি এই যে একটু আগে যে নর্মাল ফর্ম গেমটাকে দেখালাম, সেটার যদি আমরা বিভিন্ন গেম ট্রির মাধ্যমে দেখাতে চাই, যেমন আমাদের নর্মাল ফর্মটা ছিল এই ধরনের, ছিল ছোট করে দিয়ে দেখি এখানে প্লেয়ার ওয়ান, এদিকে প্লেয়ার ওয়ান, এদিকে প্লেয়ার টু। প্লেয়ার টু হেড বা টেল প্লে করতে পারে, প্লেয়ার ওয়ান হেড বা টেল প্লে করতে পারে। তো এখানে মার্ক তরঙ্গকে দিয়েছিলাম -1 1 1 -1 মাইনাস +1 -1 -1, এটা আমাদের তাহলে এই গেমটাকে আমরা এই ধরনের গেম থিম মাধ্যমে দেখাবো। সেক্ষেত্রে যেহেতু কেউ কারো
আউটকাম সম্পর্কে জানে না, একজন প্লেয়ার স্ট্র্যাটেজি যখন গ্রহণ করে অন্য লোকজন তার জানে বা দেখে না, দুজনে হেড প্লে করছে না টেম প্লে করছে, সেটা কেউ কারো সম্পর্কে কোনো ইনফরমেশন নাই। তার প্রথম প্লেয়ার যখন প্লে করছে হেড পার্টে, তখন সে জানে না যে দ্বিতীয় প্লেয়ার হেড পার্টে প্লে করছে কিনা। এই জন্য আমরা যদি প্রথম প্লেয়ারের মুভটাকে এখান থেকে ধরি, এবং সে হেড কিংবা টেল প্লে করছে সেটা দ্বিতীয় প্লেয়ার জানে না। প্লেয়ার টু এর ইনফরমেশন সেট প্লেয়ার টু। যেহেতু যখন সিকোয়েন্সিয়াল মুভ গেম আমরা বলছিলাম, সেখানে যেখানে প্রথম প্লেয়ার একটা প্লে করে কিন্তু দেখে দ্বিতীয় প্লেয়ার প্লে করে, দেখার কারণে সে জানে সে কোথায় আছে, এখানে আছে নাকি এখানে আছে। সেজন্য এই যে ইনফরমেশন সেট, এটাকে ইনফরমেশন সেট বলে। ইনফরমেশন সেটটা তার মধ্যে একটা মাত্র নোড আছে, একই নোড ইনফরমেশন। কিন্তু যখন দেখানো হয় না, যখন সে যদি ঢেকে রাখে কিংবা প্লে করে ঢেকে রাখে, তাহলে দ্বিতীয় প্লেয়ার দেখতে পাবে না। অর্থাৎ দ্বিতীয় প্লেয়ার জানবে না যে সে এই নোডে আছে নাকি এই নোডে আছে। আমরা ইনফরমেশনটাকে এক্সপ্লেনেশন করি। তো দ্বিতীয় প্লেয়ারের ইনফরমেশন সেটটা হলো যে দুটো নোট থাকে, দুটি প্লেয়ারের ইনফরমেশন সেট কেমন, দুটি নোট থাকে। আহ, সে এই নোটে আছে নাকি এই নোটে আছে সে জানে না। এই ইনফরমেশন সেটের মধ্যে দুটো নোট আছে ইনফরমেশন সেটের ভিতরে। সাইমultaneous মুভকে আমরা ইচ্ছা করলে এইভাবে দেখাতে পারি, কিন্তু এখানে আমাদের যে সে প্লেয়ার টু যে কোন নোডে আছে হেড নাকি টেল নোডে আছে সে সম্পর্কে সে অবগত না। কেমন? এখান থেকে সে হেড কিংবা টেল প্লে করতে পারে, কিন্তু সে জানে না হেড নাকি টেলে আছে, কিংবা সেখান থেকে সে হেড কিংবা টেল প্লে করতে পারে, কিন্তু সে জানে না যে সে এখানে আছে, টেলে আছে নাকি হেডে আছে সে জানে না। এবং যে আউটকাম যেটা নির্ধারিত হবে, চারটা আউটকাম থেকে পাওয়া যাবে। হেডের আসতে পারে, হেড টেল আসতে পারে, টেল হেড আসতে পারে, কিংবা টেল টেল আসতে পারে। এরপর বেস করে চারটা আউটকাম এখানে আমরা এখানে অবজার্ভ করবো। কেমন? আচ্ছা, done. তাহলে আমরা নর্মাল ফর্ম গেমকে আমরা কি করতে পারি, বা এক্সটেন্সিভ ফর্মের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, বা ডাইনামিক ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। শুধুমাত্র ইনফরমেশন সেটটাকে পরিবর্তন হয়। সিকোয়েন্সিয়াল গেমে আমরা শুধুমাত্র একটা ইনফরমেশন সেটের ভিতরে একটা মাত্র নোড থাকে, আর সাইমultaneous মুভ গেমে একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন সেট, একটা ইনফরমেশন সেটের ভিতরে দুটো নোড থাকে, সে কোন নোডে আছে সে সম্পর্কে সে আগে থেকে জানে না। এটা হলো আমাদের যে আরেকটা ভার্সন বা রিপ্রেজেন্টেশন, আরেকটা ভার্সন। নর্মাল ফর্মকে যখন আমরা ডাইনামিক ফর্মের মধ্যে রিপ্রেজেন্ট করি, তখন আমরা এভাবে দেখিয়ে থাকি। যখন এই ইনফরমেশন সেটের ভিতরে একটা নোড থাকে, তখন সেই গেমটাকে বলি আমরা গেম অফ পারফেক্ট ইনফরমেশন। ইনফরমেশনটা পারফেক্ট, প্রত্যেক প্লেয়ার জানে যে সে কোথায় আছে, সে কোন নোডে আছে, এটা সে জানে। আর যখন একটা ইনফরমেশন সেটের মধ্যে একাধিক নোড থাকে, তখন সে জানে না সে কোন নোডে আছে। এই ধরনের গেমকে বলা হয় কি গেম অফ ইমপারফেক্ট ইনফরমেশন। এটা হলো কি এক ধরনের গেম অফ ইমপারফেক্ট ইনফরমেশন, এটা গেম অফ ইনফরমেশন। আর আমরা যে সেকেন্ড যে এক্সাম্পল দিয়েছিলাম গেমটির মাধ্যমে, যেখানে প্রতিটা ইনফরমেশন সেটে একটা মাত্র নোড আছে, সেটাকে বলা হয় কি গেম অফ পারফেক্ট ইনফরমেশন। ইনফরমেশনটা পারফেক্ট, যে প্রত্যেকে জানে সে কোন নোডের মধ্যে আছে, প্রত্যেকটা ইনফরমেশন সেটে একটা করে নোড আছে। এটা হলো আমাদের গেমের রিপ্রেজেন্টেশন। তো আমরা এখানে এখানে গেম থিওরির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি গুলো প্লে করে প্লেয়াররা। এই স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজি ডেফিনিশন দিয়ে আমরা আমাদের আলোচনাটা শেষ করবো। হোয়াট ইজ স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজিটা টেকনিক্যাল ডেফিনিশন আছে স্ট্র্যাটেজির। গেম থিওরি একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো যে স্ট্র্যাটেজি। আমরা স্ট্র্যাটেজিকে ডিফাইন করবো। এই যে আমরা এক্সাম্পল গুলো দিলাম, সেখানে আমরা শুধু আপনার বলেছি স্ট্র্যাটেজি কি বলেছি আমরা। স্ট্র্যাটেজির একটা ফর্মাল ডেফিনেশন আছে। এই ডেফিনেশনটা হলো স্ট্র্যাটেজিটা হলো স্ট্র্যাটেজি এটা হলো যে এগুলো আমরা যে কমপ্লিট সেট অফ প্ল্যান বা কন্টিনজেন্ট, এগুলোকে বলা হয় কন্টিনজেন্ট প্ল্যান বলা হয়। কন্টিনজেন্ট প্ল্যান মানে কি ঘটলে কি ঘটবে, কোন সিচুয়েশনে কি ধরনের অ্যাকশন নেবে একজন প্লেয়ার, এগুলোকে কন্টিনজেন্ট প্ল্যান। কন্টিনজেন্ট প্ল্যান কোন সিচুয়েশনে কি ধরনের সিদ্ধান্ত নিবে সে। এবং এই প্ল্যানটা হচ্ছে কমপ্লিট, তার এমন কোনো সিচুয়েশন থাকবে না যখন তাকে নতুন করে ডিসিশন নিতে হবে। অথচ আগে থেকেই সে প্ল্যান ঠিক করে রাখবে যে কোন সিচুয়েশনে সে কি ধরনের ডিসিশন নিবে। সেটা হচ্ছে কমপ্লিট কমপ্লিট কন্টিনজেন্ট প্ল্যান। এই কমপ্লিট ডিসিশন রুলও বলা হয়, যেটা স্পেসিফাইজ হাউ দ্য প্লেয়ার্স উইল অ্যাক্ট
in every possible distinguishable circumstance in which he might be called upon to move. যে কোন একটা সিচুয়েশনে যখন সে আসবে, ওই সিচুয়েশনে সে কি ধরনের অ্যাকশন নেবে সেটা আগে থেকে সে প্ল্যান করে রাখবে। এই জন্য এটাকে বলছি আমরা কি কমপ্লিট কন্টিনজেন্ট প্ল্যান। সেটা কি হলো কমপ্লিট কন্টিনজেন্ট মানে কোন সিচুয়েশনে সে কি ধরনের প্ল্যান নেবে, কমপ্লিট পুরো সেট অফ প্ল্যান গ্রুপ প্রিন্ট তার কাছে থাকবে। কমপ্লিট কন্টিনজেন্ট প্ল্যান of actions. So, that is specifies how the player will act in every possible situation. That is specifies. সংক্ষেপে লিখছি, টেক্সটবুকে আরো বিস্তৃতভাবে ডেফিনিশন গুলো দেওয়া আছে। That specifies how the player will act in situation it might be সিচুয়েশনে যখন থাকবে সে তখন সেখান থেকে কি ধরনের সে অ্যাকশন নেবে, কিভাবে সে অ্যাক্ট করবে, সেটাকে আমি বলছি স্ট্র্যাটেজি বলছি। এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে, আমি সেদিকে যাচ্ছি না, ডেফিনেশন দিকে পরে সেগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করবো। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন গুলো আমরা তার পরিবর্তে যে এক্সাম্পল গুলো দিয়েছি আমরা, সেই এক্সাম্পলের ক্ষেত্রে স্ট্র্যাটেজি গুলো কি সেটা আমরা কিভাবে ডিফাইন করবো। প্রথমত আমরা যে সাইমultaneous মুভ গেম যেটা কথা বলেছি আমরা, সাইমultaneous মুভ গেম এক্সাম্পল 1 যেটা আমি দিয়েছিলাম, সাইমultaneous মুভ গেম এখানে সাইমultaneous গেমে আমরা যে স্ট্র্যাটেজি গুলো আছে দেখেছি যে দুটো প্লেয়ারই দুটো করে স্ট্র্যাটেজি আছে। তো প্রথম প্লেয়ার যে স্ট্র্যাটেজি যদি S1 যদি স্ট্র্যাটেজি প্লেয়ার 1 তার দুটো স্ট্র্যাটেজি আছে হেড এবং টেল। হেড প্লে করতে পারে কিংবা টেল প্লে করতে পারে, দুটো স্ট্র্যাটেজি। ঠিক একইভাবে প্লেয়ার 2 যদি 2 যেটা আছে, প্লেয়ার 2 এরও দুটো স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি অফ প্লেয়ার 2 বা স্ট্র্যাটেজি সেট অফ প্লেয়ার 2, কেউ হেড প্লে করতে পারে কিংবা টেল প্লে করতে পারে সাইমultaneous মুভ গেমের জন্য। কিন্তু যখন আমরা ডাইনামিক গেমটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে স্ট্র্যাটেজি গুলো ডিফারেন্স, স্ট্র্যাটেজি গুলো সেই গেমের জন্য ডাইনামিক বা এক্সটেন্সিভ অফ যে গেমটা আমরা এক্সাম্পল 2 তে আমরা লিখেছিলাম, সেক্ষেত্রে প্রথম প্লেয়ার যে প্রথমে মুভ করছে তার স্ট্র্যাটেজি দুটো, ঠিক আছে, সিকোয়েন্স মুভ গেম এক্সাম্পল 2 সিকোয়েন্সিয়াল মুভ গেম। একটু চিন্তা করতে হয় স্ট্র্যাটেজি গুলো লেখার সময়। প্রথম প্লেয়ারের জন্য ঠিক আছে, S1 যেটা তার স্ট্র্যাটেজি গুলো কি হেড অথবা টেল। কিন্তু দ্বিতীয় প্লেয়ারের অপশন অনেকগুলো। দ্বিতীয় প্লেয়ারের 4টা অপশন আছে, কারণ আমরা বলছি স্ট্র্যাটেজি গুলোকে সেট অফ কন্টিনজেন্ট প্ল্যান। তার মানে সে কোন সিচুয়েশনে কিভাবে অ্যাক্ট করবে সবগুলো তার আগে থেকে ব্লুপ্রিন্ট থাকতো, আগে থেকে তার প্ল্যান করা থাকতো। এই জন্য প্রথম প্লেয়ারের যে স্ট্র্যাটেজি সেট, সেখানে যেমন প্রথম প্লেয়ার একটা স্ট্র্যাটেজি হতে পারে যে প্লেয়ার 1 যদি হেড প্লে করে, অর্থাৎ প্লেয়ার 1 কি প্লে করছে তার উপর বেস করে প্লেয়ার 2 কে ডিসিশন নিতে হবে, এবং এই ডিসিশন হচ্ছে কন্টিনজেন্ট প্ল্যান, অর্থাৎ কি করলে কি করবে সেটা আগে থেকে ঠিক করে রাখতে হবে। যেমন প্লেয়ার 1 যদি হেড প্লে করে, সে দুটো কাজ করতে পারে, প্লেয়ার হেড প্লে করতে পারবে, টেল প্লে করতে পারবে। আবার প্লেয়ার 1 যদি টেল প্লে করে, তাহলে সে দুটো কাজ করবে, হেড প্লে করতে পারে বা টেল প্লে করতে পারে। এই জন্য প্লেয়ার 2 এর 4টা স্ট্র্যাটেজি আছে, প্লেয়ার 2 এর 4টা স্ট্র্যাটেজি আছে। তো একটা স্ট্র্যাটেজি হলো যে প্লে হেড ইফ প্লেয়ার 1 প্লেস হেড, অথবা প্লে হেড ইফ প্লেয়ার 1 প্লেস টেল। ঠিক, আমরা একটু যদি
একটু টেবিলের মাধ্যমে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে স্ট্র্যাটেজি গুলো। যে দ্বিতীয় প্লেয়ার যে চারটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি প্রথমত আমাদের আহ, যে স্ট্র্যাটেজি রেসপন্স গুলো কেমন হবে দ্বিতীয় প্লেয়ারের। স্ট্র্যাটেজি সেট ফর প্লেয়ার 2, প্লেয়ার 2 এর স্ট্র্যাটেজি রেসপন্সটা হলো যে এটা প্রথম প্লেয়ারের উপর ডিপেন্ড করবে। প্রথম প্লেয়ার প্রথমত হেড প্লে করতে পারে, পিওন ইকুয়াল টু এইচ হতে পারে, বা পিওন ইকুয়াল টু টেল হতে পারে। লিখি পিওন ইকুয়াল টু হেড প্লে করতে পারে, কিংবা পিওন প্রথম প্লেয়ার টেল প্লে করতে পারে। প্রথম প্লেয়ার দুটো অপশন আছে, এই দুটো অপশন বেস করে দ্বিতীয় প্লেয়ারও তার চারটা অপশন আছে তার। যেমন প্রথম প্লেয়ার যদি হেড প্লে করে, সেকেন্ড প্লেয়ার যে স্ট্র্যাটেজি, এক নম্বর স্ট্র্যাটেজি হতে পারে প্রথম প্লেয়ার হেড প্লে করলে সে হেড প্লে করবে, আর প্রথম প্লেয়ার টেল প্লে করলে সে হেড প্লে করবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি 1। তাহলে স্ট্র্যাটেজি 1 তার দুটো কম্পোনেন্ট আছে। প্রথম প্লেয়ার হেড প্লে করে সে কি করবে, বা টেল প্লে করলে কি করবে, সে আগে থেকে ঠিক করে রাখে। এটাকে আমরা স্ট্র্যাটেজি 1 বলছি আমরা। কেমন? প্রথম প্লেয়ার হেড প্লে করলে দ্বিতীয় প্লেয়ার হেড প্লে করতে পারে, অথবা টেল প্লে করলে সে টেল প্লে করবে। কেমন? আর 3 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজি, প্রথম প্লেয়ার হেড প্লে করলে দ্বিতীয় প্লেয়ার টেল প্লে করবে, এবং প্রথম প্লেয়ার টেল প্লে করলে দ্বিতীয় প্লেয়ার হেড প্লে করবে। 3 নম্বর স্ট্র্যাটেজি। আর 4 নম্বর স্ট্র্যাটেজি হলো প্রথম প্লেয়ার হেড প্লে করলে দ্বিতীয় প্লেয়ার টেল প্লে করবে, এবং প্রথম প্লেয়ার টেল প্লে করলে দ্বিতীয় প্লেয়ার টেল প্লে করবে। এখানে তাহলে দ্বিতীয় প্লেয়ারের স্ট্র্যাটেজি দুটো করে কম্পোনেন্ট আছে, ডিপেন্ডিং অন দা ফার্স্ট প্লেয়ার্স অ্যাকশন। প্রথম প্লেয়ার কি স্ট্র্যাটেজি প্লে করছে তার উপর বেস করে দ্বিতীয় প্লেয়ারের প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে দুটো করে কম্পোনেন্ট আছে। প্রথম প্লেয়ার যদি হেড প্লে করে, সে হেড প্লে করবে, কিন্তু টেল প্লে করে সে কি করবে সেটা আগে থেকে তাকে ঠিক করে রাখতে হবে। কেমন? কিন্তু এটা বলছে কন্টিনজেন্ট প্ল্যান বলছে সেখানে। প্রথম প্লেয়ার যদি টেল প্লে করে তাহলে হেড প্লে করবে। তাহলে এটা আমরা বলছি প্রথম স্ট্র্যাটেজি। দ্বিতীয় প্লেয়ারের তাহলে স্ট্র্যাটেজি কি হলো, হেড প্লে করলে প্রথম হেড প্লে করবে, টেল প্লে করলে সে হেড প্লে করবে। কেমন? 2 নম্বর স্ট্র্যাটেজি হলো প্রথম প্লেয়ার হেড প্লে করলে সে হেড প্লে করবে, প্রথম প্লেয়ার যদি টেল প্লে করে সে টেল প্লে করবে। 3 নম্বর স্ট্র্যাটেজি হলো প্রথম প্লেয়ার হেড প্লে করলে সে টেল প্লে করবে, প্রথম প্লেয়ার টেল প্লে করলে সে হেড প্লে করবে। আর 4 নম্বর স্ট্র্যাটেজি হলো প্রথম প্লেয়ার হেড প্লে করলে সে টেল প্লে করবে, প্রথম প্লেয়ার টেল প্লে করলে সে টেল প্লে করবে। তাহলে এগুলো হচ্ছে কন্টিনজেন্ট প্ল্যান অফ অ্যাকশন, দ্বিতীয় প্লেয়ারের স্ট্র্যাটেজি। দ্বিতীয় প্লেয়ারের চারটা স্ট্র্যাটেজি আছে এই সিকোয়েন্সিয়াল মুভ গেম। এই চারটা স্ট্র্যাটেজিকে আমরা এখানে লিখে দেখালাম। কেমন? তাহলে আমরা এখানে দেখলাম আজকে আলোচনায় যে গেমকে কিভাবে ডিফাইন করা হয়, গেমের কয়টা কম্পোনেন্ট আছে, এবং এই গেমকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং গেম থেকে যে গেমের ভিতরে যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি, এবং স্ট্র্যাটেজিগুলোকে কিভাবে লিখতে হয় গেমের স্ট্র্যাটেজিকে, সেই বিষয়গুলোকে আমরা আজকে আলোচনার মাধ্যমে দেখলাম। কেমন? তো আমরা